জি, আসসালামু আলাইকুম। আহ, শুক্রবার এবং সোমবার লাইভে আসার একটা ইচ্ছা সবসময় ছিল। শুক্রবারকে আবার দুই ভাগে ভাগ করব আমরা। একটা হলো বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার রাতে, আর সোমবার হলো রবিবার রাতে অথবা সোমবার রাতে। কি জন্য এই দুইটা দিন একটু আসার সম্ভাবনা থাকে, হয়তো ফ্রি থাকবো এই কারণে। তো সকলকে ধন্যবাদ। আজকের প্রসঙ্গ হলো ভূমিকম্প। ভূমিকম্প নিয়ে আজকেও একটি আম, সভার আয়োজন ছিল, যেখানে আমি কিছু কথা বলেছিলাম অনেকের সামনে। প্রায় 1,000 লোক আমার সামনে ছিল, যদিও খালি গলায়, মাইক ছিল না। তারপরেও ভূমিকম্পের বিষয়টি গুরুত্বপূর্ণ বিধায় আমাদের জন্য, যেহেতু আমরা কারখানায় চাকরি করি, আমরা কারখানা চালাই বা কারখানায় কাজ করি, বা আমাদের মাধ্যমে কারখানা চলে, হটেভার যাই বলি, তো আমরা এখানে যেহেতু অবস্থান করি, তো সেক্ষেত্রে ভূমিকম্প নিয়ে কিছু কথা বলতে চাই। তো আমাদের পবিত্র আল কুরআনে আল্লাহ তাআলা সূরা জিলজালে ভূমিকম্পের কথা বলেছেন। সূরা জিলজালে 8টি আয়াত আছে, যার প্রথম 5টি আয়াতে আল্লাহ তাআলা সেই বিভীষিকাময় দিনের কথা বলেছেন, এবং বাকি 3টি আয়াতে আমাদের আমলনামা নিয়ে কথা বলেছেন। তো 5টি আয়াতের প্রথম আয়াতেই ভূমিকম্পের কথা বলা হয়েছে। ভূমিকম্প দিয়েই পৃথিবী ধ্বংস হবে। তো সেই প্রথম আয়াতে যা বলা হয়েছে, সেখান থেকে আমরা বুঝতে পারি যে ইসরাফিল আলাইসাল্লাম যখন সিংগায় ফু দিবেন বা ফুৎকার দিবেন আল্লাহ নির্দেশে, উনি আসলে এরকম এরকম আকাশের দিকে, আরশের দিকে তাকিয়ে আছেন, কখন আল্লাহ ইশারা করবেন। তো আল্লাহর ইশারা পেলে ফুৎকার দিবেন, মুখে নিয়ে আসেন ওনার বাঁশি বা হুইসেল। ফুৎকার দেওয়ার সাথে সাথেই ঝাঁকুনি শুরু হবে। তো এই ঝাঁকুনি মানে জিলজাল। আহ, তো এই ঝাঁকুনি হলো ভূমিকম্প। দ্বিতীয় ফুৎকার যখন উনি দিবেন, তখন সমস্ত মানুষগুলো মরে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এবং আল্লাহর নির্দেশে যখন উনি তৃতীয় ফুৎকার দিবেন, তখন আবার সব মানুষগুলো জেগে উঠবে। এবং এর পরের 3 আয়াতে যেটা বলা হয়েছে, সেখানে আমল নামার কথা বলা হয়েছে। যাক, আমরা ভূমিকম্পর দিকে থাকি। ভূমিকম্প আল্লাহ সূরা জিলজালের মধ্যে বলেছেন। আসলে ভূমিকম্প দিয়েই দুনিয়া ধ্বংস হবে। তো সেই ভূমিকম্পের, সেই কিয়ামতের সময় যে ভূমিকম্প হবে, সেই ভূমিকম্পেরই একটা সিম্বল, পূর্বাভাস, বা সেটার একটা এক্সাম্পল, ছোট ছোট এক্সাম্পল দিয়ে দুনিয়ার মানুষকে বুঝাই দেওয়া হচ্ছে, মানে স্যাম্পল আসতেছে। তো আমরা যে প্রতিদিন ভূমিকম্প অনুভব করি, গত শুক্রবার যেটা হয়েছে 10টা 38 মিনিটে, তো সেটা নিয়ে কথা বলবো। এরপরও 2 দিন, গতকালকে হয়েছে, আজকে হয়েছে। এ নিয়ে বিশেষজ্ঞ পণ্ডিত ব্যক্তিরা অনেক কথা বলতেছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক জ্ঞান অর্জন করেছি, অনেক পড়েছি, জেনেছি। তো তাদের এই কথার থেকেই আমরা ভূমিকম্প সম্পর্কে জানবো। আমার সাথে যারা ইতিমধ্যে জয়েন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভূমিকম্পের বিষয়টি আমি নিজে যেহেতু কমপ্লায়েন্সে কাজ করি, অনেকের সাথে আমার সম্পর্ক, আমি ফ্যাক্টরিতে কাজ করি, অনেক মানুষের সাথে আমি প্রশিক্ষণে অংশগ্রহণ করি, প্রশিক্ষণ দেই, প্রশিক্ষণ নেই। তো খুবই যুক্তিসঙ্গত বিধায় আমি এই ভূমিকম্প নিয়ে কথা বলতে এসেছি। তো শুক্রবারে যে ভূমিকম্পটা হয়েছে, সেটাই প্রাসঙ্গিক বলে আমি এই কথাগুলো বললাম, সূরা জিলজালকে টেনে নিয়ে আসলাম। তো সেই কিয়ামতের দিনকেই ইঙ্গিত করে এখনকার ছোট 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 ভূমিকম্পগুলো হচ্ছে, যে এটাগুলো আসলে ওই দিনের একটু একটু নিদর্শন দেখাচ্ছে আল্লাহ। এটাই সত্য। এখন প্রত্যেকটা কারণ কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, যে আল্লাহ কোরআনে যা বলছেন সেগুলো বৈজ্ঞানিকভাবেও আমরা চিন্তা করতে পারি বা বলতে পারি। সেটা কি, ভূমিকম্প কেন হয় দেখেন, এই মিজানুর রহমান আজহারি ভাই, সে কিন্তু ভূমিকম্পের কারণও বলেছে। এছাড়া অন্যান্য যারা ইসলামিক চিন্তাবিদ, তারাও কারণগুলো বলেছে। তো কারণ আছে দেখেই তো আল্লাহ ঘটনাগুলো ঘটাচ্ছে বা ঘটাবে। কারণগুলোও আল্লাহর সৃষ্টি। সেটা কি দেখুন, সেটা হলো ভূপৃষ্ঠে বা ভূগর্ভে, ভূ অভ্যন্তরে
আগ্নেয়গিরির উৎপত্তি হলে খনিজ সম্পদ আহরণ করতেছি আমরা, তার মানে ভূগর্ভ খালি হয়ে যাচ্ছে। পানি আমরা তুলতেছি, ভূগর্ভ খালি হয়ে যাচ্ছে। এরপরে অনেক দিন রাসায়নিক বিক্রিয়ার ফলে ভূপৃষ্ঠে অনেক পরিবর্তন হচ্ছে, নদীর দিক পরিবর্তন হচ্ছে। আমরা আসলে মানুষরা পাহাড় কেটে ফেলছি, নদী থেকে বালু সরিয়ে নিচ্ছি। এইসব বিভিন্ন কারণে ভূমিকম্পগুলো হচ্ছে, এটাই সত্য, এটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। তো ভূমিকম্প আসলে কতদিন পর পর হয়, কেন হয় সেটার ব্যাপারে বলি। অনেকের ধারণা ভূমিকম্প মনে হয় 100 বছর পরে হয়, 50 বছর পরে হয়, 10 বছর পরে। এগুলো ভুল। ভূমিকম্প সারা পৃথিবীতে এক বছরে প্রায় 8,000 ভূমিকম্প হয়। 8,000 কম বেশি, মানে বছরে 8,000 ভূমিকম্প এই মাটিতে হয়, এই পৃথিবীর বুকে হয়। জাপানে সকালে দুপুরে বিকালে ভূমিকম্প হতেই থাকে। ভূমিকম্প ডাল ভাত জাপানিদের জন্য। দেখুন, 8,000 হয় সারা পৃথিবীতে, যে কোনো জায়গায় ভূমিকম্প হয়। জাপানে হয় সকালে বিকাল দুপুরে, যখন তখন হয়, রাতের বেলা হয়, ঘুমের মধ্যে হয়। ভূমিকম্প রিক্টার স্কেলে 3 মাত্রার নিচে থাকলে আমরা টের পাই না। সাধারণত 3 বা 3 মাত্রার নিচে থাকলে আমরা টের পাই না ভূমিকম্প যে হয়ে গেছে বা হচ্ছে। আর বাংলাদেশে ভূমিকম্প মাপার কোনো যন্ত্র আসলে নাই। আবহাওয়াবিদরা অনুমান করে বা বিশ্বের অন্যান্য ইন্ডেক্স দেখে, পশ্চিমা দেশগুলোর দেখে আমি যেটা শুনেছি, ঢাকায় নাকি কিছুই নেই ভূমিকম্প, পূর্বাভাসেরও কিছু নাই, মাপারও কিছু নেই। তার মানে শুক্রবার কত মাত্রায় ভূমিকম্প হয়েছে সেটার প্রকৃত মাপ আমরা জানি না। হতে পারে 5.2, 5.3, 5.5, 5.7, 9, হোয়াটএভার যাই হয়, হতে পারে। তবে পশ্চিমা বিশ্ব থেকে আমাদেরকে ইন্টারন্যাশনাল যেসব অর্গানাইজেশন আছে তাদের কাছ থেকে আমরা পেয়েছি যে 5.7 পর্যন্ত আমি শুনেছি যে ভূমিকম্প ছিল 5.7। তো ভূমিকম্প আমি ছোটবেলা থেকে বহু ভূমিকম্প দেখেছি এবং অনুভব করেছি। বাসার ফ্যান এরকম নড়তে দেখেছি। আমি রামপুরায় থাকতাম, তখন ভূমিকম্প দেখেছি। আমি বাড়িতে থাকতাম বরিশালে, তখন ভূমিকম্প দেখেছি। তো শুক্রবারের ভূমিকম্পটা আমার জীবনের সবচেয়ে বেশি ঝাঁকুনি মনে হয়েছে। এর কারণ কি? আমার একার না, সবারই, যাদের কাছে শুনেছি সবাই বেশি ঝাঁকুনি অনুভব করেছে। এর কারণ কি দেখুন, আমরা ছোটবেলা থেকে যত ভূমিকম্প দেখেছি সব ভূমিকম্পগুলো হয়েছে আসামে, ত্রিপুরায়, মেঘালয়ে, কলকাতায়, কোনো দ্বীপে হয়েছে, রাঙামাটিতে হয়েছে, অথবা কক্সবাজার হয়েছে, অথবা ওই সিলেটে হয়েছে, মৌলভীবাজারে হয়েছে। ঢাকা বা ঢাকার আশপাশে ভূমিকম্প হয় নাই আসলে। আমার মনে পড়ে না কোনোদিন হয়েছে কিনা, আমি জানি না, কিন্তু আমার ফিল হয় না, আমি শুনি নাই যে ঢাকার পাশে হয়েছে। তা আমি যেখানে থাকি গাজীপুরে বা ঢাকায়, আপনারা যারা থাকেন, আমাদের থেকে নরসিংদীর গোড়াশাল মাত্র 15-20 কিলো। এখানে কোনাকুনি গেলে 15-20 কিলো পরেই, 25 কিলো পরেই হলো গোড়াশাল, নরসিংদী। তো ঢাকার থেকেও তাই। আপনারা রামপুরে যারা থাকেন, গুলশানে যারা থাকেন, কয় কিলো আর, 15-20 কিলো, 30 কিলো সোজাসুজি যদি নরসিংদীর মধ্যে ঢুকে যাওয়া যায়। তো এত কাছে ভূমিকম্প আর কোনোদিন আপনারা বা আমরা ফিল করি নাই। হ্যাঁ, ঢাকা বা ঢাকার আশেপাশে আমরা শুনেছি গোরাশাল নরসিংদী হয়ে রামপুরা বাড্ডার ওই কোণার থেকে আবদুল্লাপুর ব্রিজ হয়ে এদিকে একটা প্লেট আছে, টেকটনিক প্লেটের একটা স্ল্যাব আছে, যেটা আসলে এখান থেকে। তো এই স্ল্যাবটা যে কোনো সময় নড়লে ভূমিকম্প হতে পারে, হয়তো সেটারই একটু নাড়াচাড়া হয়েছে। তো আমরা শুক্রবারে যে ঝাঁকুনি পেয়েছি, ঝাঁকুনিটা যদি আরো 5-7 সেকেন্ড 10 সেকেন্ড স্থায়ী হতো, তাইলে হয়তো ঢাকা ম্যাসাকার হয়ে যেতে পারত, আমার মনে হয়, যতটুকু সম্ভাবনা। তো ঢাকায়, এবার ঢাকার বিল্ডিং নির্মাণ এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলি, শুনুন। ঢাকায় নাকি শুনেছি আমি, আমাকে মানে করবেন না, কারণ আমার কাছে রেফারেন্স নাই, আমি শুনেছি যে ঢাকায় 70% বিল্ডিং নন ইঞ্জিনিয়ারিং 70% বিল্ডিং। তার মানে তারা রাজুককে একটা ডিজাইন জমা দেয়, আর একটা ডিজাইন নিজেরা বানাইয়া সেটার উপর বাড়ি করে, সেটা দেখে, অথবা রাজমিস্ত্রি দিয়ে বাড়ি করে। আমি এমন বিল্ডিং চিনি ঢাকায়, আমি নিজে দেখেছি, যেটার কলাম হইল 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি।
10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আসলে কোনো কলাম হয় না। এটা 5 তলা বিল্ডিং 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি হয় না, মিনিমাম 12 ইঞ্চি লাগে। তো এই হইলো আমাদের পরিস্থিতি, যেখানে 70% বিল্ডিং এর যদি এই দশা হয় ঢাকা সিটিতে, তাহলে আমাদের 6.6 রিক্টার স্কেলে যদি 6 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে ঢাকায় 2, 3, 5 লক্ষ 10 লক্ষ লোক মারা যেতে পারে। এটা অসম্ভব কিছু না। তো এত লোক কি আসলে মারা যায়? হ্যাঁ, ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে 2 লক্ষ লোক মারা গেছে, এটা রেফারেন্স আছে। হ্যাঁ, এছাড়াও বিভিন্ন দেশে 1 লাখ, 1.5 লাখ, 50,000, 10,000, 20,000 লোক ভূমিকম্পে বিভিন্ন সময় গত 100 বছরে ভূমিকম্পে নিহত হয়েছে। তা আমাদের বাড়ির কাছে ইন্দোনেশিয়া, সেইটার কথা বললাম, 2 লক্ষ লোক একটা ভূমিকম্পে নিহত হয়েছে, এরকম রেফারেন্স রয়েছে। তো ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি এবং আমরা কি করব, আমাদের কি করার উচিত? আসলে দেখুন, আমি যেতটুকু লেখাপড়া করছি, আমার প্রশিক্ষণ আছে ভূমিকম্পের উপরে, আগুন, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের যেসব ট্রেনিং হয় এগুলোর উপরে বিদেশি সংস্থার ট্রেনিং আছে, বিদেশি বিশেষজ্ঞের কাছ থেকে নেয়া ট্রেনিং আছে, দেশি বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে ওঠা বসার সুযোগ হয়েছে। তো ভূমিকম্পের সময় আপনাকে সময়ই দেবে 20 সেকেন্ড, 30 সেকেন্ড। খেয়াল করুন, ভূমিকম্পের সময় যখন ভূমিকম্প শুরু হবে 20 সেকেন্ড, 30 সেকেন্ড আপনাকে সময় দেবে। হ্যাঁ, তা 20-30 সেকেন্ডে আপনি সিঁড়ি বাইয়া, নিজের ঘর দিয়ে বাইরে সিঁড়ি বাইরে রাস্তায় গিয়ে খোলা জায়গায় দাঁড়াবেন, সেই সময় তো আপনাকে দিবে না, সেই সময় নাই। তাহলে কি করতে হবে? আপনাকে আমাকে বিল্ডিং এর পিলারের পাশে, কলামের পাশে, ওই বিমের নিচে দাঁড়াইতে হবে, শক্ত মজবুত জায়গায়। কি জন্য, কেন, এটার যুক্তি নাই কিন্তু। দেখেন, কেউ যুক্তি দেয় না যে কি জন্য আমি কলামের পাশে দাঁড়াবো, পিলারের পাশে দাঁড়াবো। শুনুন, যদি ভূমিকম্প 6-7 হয় এবং কোনো বিল্ডিং যদি একেবারে ক্লপস করে, সাথে সাথে ভেঙে যদি পড়ে যায়, তাহলে তো আমরা ওই 40 সেকেন্ডে নামতে পারলাম না, ওখানে যেতে পারলাম না, তাইলে আমার তো দৌড়ে লাভ নেই। আর যদি সাথে সাথে কলাপস না করে, তাহলে কি হবে? ভূমিকম্প হওয়ার সাথে সাথে আপনার ওয়ালগুলো, এই যে আমার বাসার ওয়াল আছে এই টিভির পিছনে, এই ওয়ালগুলো ভেঙে পড়ে যাবে, এই ওয়ালের পাশের ভেঙে পড়ে যাবে, এই জানালাগুলো খুইলা সুইটা গায়ে পড়ে আসবে, আলমারিটা গায়ের উপরে পড়বে, তারপরে হলো এই যে সিলিং আছে, সিলিং এর থেকে বড় বড় টুকরা মাথার উপরে পড়বে। হ্যাঁ, ইটা সুইটা ইসা মাথার উপরে পড়বে, নন ইঞ্জিনিয়ারিং যে বিষয়গুলো আছে সেগুলো মাথায় পড়বে, গায়ে পড়বে, আমি দ্রুত মারা যাব। সুতরাং কি করার? ভূমিকম্প হইলেই আমি এই যে কলাম আছে, কলামের যেখানে কলাম আছে কর্নারে, কলামের পাশে দাঁড়াবো, কারণ ওই কলাম একটু মজবুত থাকে, কলামের পাশের সেকশন একটু ভালো থাকে, রডের পরিমাণ বেশি থাকে, ওই জায়গায় ভাঙবে না। আর এই সিলিং এর মাঝামাঝি যে জায়গাগুলো, ফ্যানের কাছগুলা, এখানে বড় বড় টুকরা সুইটা পড়বে, বড় বড় টুকরা মাথায় সুইটা পড়বে। সুতরাং আমাকে করতে হবে কি? কলামের পাশে গিয়ে দাঁড়াতে হবে, ভীমের নিচে গিয়ে দাঁড়াইতে হবে। এই কারণে এইটা সিম্পল, এটা বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি, বাট এটা জেনারেল একটা ব্যবস্থাপনা আর কি, যে আমার বাঁচার, মাথায় কিছু না পড়ে, শরীরে কিছু না পড়ে, আহত না হই, পড়েই মরে না যাই, কিছু একটা মাথায় না পড়ে, এই জন্য আমি এটা আশ্রয় নিলাম। কিন্তু বিল্ডিং যদি সাথে সাথে ক্লপস করে, তাইলেও আমার কিন্তু দৌড়ে লাভ নাই। সুতরাং আমি নামবো না বিল্ডিং থেকে। যখন বিল্ডিং এ এক ঝাঁকুনি দিবে, থেমে যাবে, এরপরে নাইমে যাই খোলা জায়গায় দাঁড়াবো। এটা হলো নিয়ম। এখন বুঝে দেখেন তাইলে, মানে আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আর যে 2 নম্বর ড্রয়িং দিয়ে, ডিজাইন দিয়ে বিল্ডিং আমরা করছি যারা, তারা তো করেই ফেলছি, এখন মরতেই হবে। সুতরাং ভূমিকম্প নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নাই, কোনো উপায়ই দেখি না, কোনো কায়দা দেখি না, কিচ্ছু দেখি না। ভূমিকম্পের যে কি গতি, হবে কি হবে না, অনেকে নাকি ঘুমাইতে পারে নাই, গতকালকে রাতে, আগের রাতে ঘুমাইতেই পারে নাই, তারা বাসায় কয় ঘুমাই নেই, সারা রাত ছাদে উঠে বই রয়েছি ভূমিকম্পের টেনশনে। ও মা, কেন ভূমিকম্পের টেনশনে আমি ঘুমাইতে পারবো না কেন? ভূমিকম্প আসলে আমরা রাস্তায় বাইরেই না, গাড়ি একটা সুইটে যাই পড়তে পারে না, আমি মরে যেতে পারি না? আরে ভাই, আমি তো পড়তেই পারি। তা আমার কথা হচ্ছে, আমরা কাজবাজ স্বাভাবিক নিয়মে করব, আল্লাহকে ভয় পাবো, ভয় পেয়ে আকাম কুকাম বাদ দিব ভাই। ভূমিকম্প হবেই, স্বাভাবিক, এটা একটা প্রক্রিয়া, ন্যাচারাল একটা প্রক্রিয়া, আল্লাহ প্রদত্ত। ভূমিকম্প অ্যাভয়েড করার কোনো উপায় আমাদের জানা নাই, এটা কিচ্ছু করার নেই, হবেই। এখন ভুলভাল যারা বিল্ডিং সিল্ডিং করছেন, এর খেসারত আমাদেরকে দিতে হবে।
এই একটা জটিলতার মধ্যে জাতি পড়ে গেছে, কিচ্ছু করার নাই, সব এলোমেলো অবস্থায় আছি আমরা। এরা টাকার পাহাড় অনেকে চিন্তা করে, 1 ইঞ্চি জায়গা ছাড়ে না, ভুলভাল ড্রয়িং দিয়ে বিল্ডিং করে, এটা একটা পস্তাইতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। এখন আসেন, আরো কতগুলা পয়েন্ট আছে যেগুলো হয়তো আমি হয় কি পয়েন্ট আউট করি না, নোট ডাউন করি না, দেখা আমি উপস্থিতভাবে যা আসে তাই বলার চেষ্টা করি। তো এখানে আহ, অনেকের গাজীপুরে গাজীপুরে অনেকের অনেক ফ্যাক্টরির কর্মীরা ওই যে ভূমিকম্পের সময় নেমে গেছে, আর উঠতে চান না আপনারা। তো এখানে উঠতে না স্যার, প্রোডাকশন বাবাজি, প্রোডাকশন তো করতে হবে, আমার পেটে ভাত দিতে হবে। বিশেষ করে গার্মেন্টসের অবস্থা চরম খারাপ, গার্মেন্টসের অবস্থা চরম খারাপ। আপনারা জানেন যে একটা হেল্পারের চাকরি আপনি দিতে পারবেন না, হেল্পার কেউ নেয় না, গার্মেন্টসের অর্ডার নাই। আমি এটা আরো যাদেরকে বলছি, অনেকে অনেকে এরা বুঝেই না, ঢাকা ঢোকায় যারা থাকে ভালো আছে, কি বলেন, দেশের অবস্থা কত ভালো, গার্মেন্টসে কত অর্ডার, ভাই গার্মেন্টসে অর্ডার নাই, কাজ নাই। এর মধ্যে 5ই আগস্টের পরেও 1-1.5 লক্ষ লোক, 1.5 লক্ষের উপরে লোক বেকার হয়ে গেছে, বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তা আপনারা কাজ যদি আমরা বন্ধ করে দিই তাহলে হবে না। তো অনেকে করছে কি, আমার নিকটজন একটা ফ্যাক্টরির ম্যানেজার, সে বলল তার ফ্যাক্টরিতে লাঞ্চ পর্যন্ত উঠে নাই, সবাই বাইরে দাঁড়াই রয়েছে। পরে লাঞ্চে যার যার মতো চলে গেছে, লাঞ্চের পরে আবার আসছে, কেউ কেউ আবার আসেও নাই। এরকম ফ্যাক্টরির ব্যাপক ক্ষতি হয়েছে, রাত্র 12টা পর্যন্ত পরে চালাইয়ে, যারা ছিল তারা 12টা পর্যন্ত 1টা পর্যন্ত চালাইয়া শিপমেন্ট দিছে। তো এটা খুবই দুঃখজনক, এটা করা যাবে না আসলে ভাই, আমাদের কাজ করে খেতে হবে। হায়াত মওত এটা আল্লাহর হাতে, এবং আমাদের সতর্ক থাকতে হবে, দোয়া দুরুদ পড়তে হবে, এগুলি যেমন করতে হবে আমাদের কাজও করতে হবে। তো একটা শ্রীপুরে আর একটা ফ্যাক্টরিতে হয়েছে কি, সেখানে নামতে গিয়ে 300 আহত হয়েছে, 300 ছেলেমেয়েরা আহত হয়েছে শ্রীপুরের হসপিটালে। তারা ভর্তি হয়েছে, 80 জন পর্যন্ত ভর্তি ছিল। চিন্তা করেন, মানে দৌড়াদৌড়ি করতে নামতে গিয়ে একজন আরেকজনের পাড়াইয়ে মারাইয়ে একবারে শেষ করে দিছে, 300 জন আহত হয়েছে। ভয়ঙ্কর অবস্থা, মানে আপনারা তো মানুষ পাড়াইয়েই মেরিয়ে ফেলাবেন, তাহলে ওই ভূমিকম্পে কি করবে ভাই? ভূমিকম্প তো ছোট মানুষের কাছে, মানুষ কত ভয়ঙ্কর দেখেন, মানুষ মানুষকে পাড়াই মারিয়ে ফেলায়, ভূমিকম্পের চেয়েও ভয়ঙ্কর মানুষ। এবারে আসেন, একটু খুব মজা লাগছে, যেটা ভাল লাগছে, 10টা 38-এ ইয়া হইল, ভূমিকম্প হইল। আমরা দুঃখিত, আমরা গেলাম নামাজে। তো জামিল হুজুর খতিব, আমার শ্রদ্ধেয় খতিব সাহেব, জামিল হুজুরের ভক্ত আমি, ভালো লাগে। তো আমি মসজিদে বয়ান চলতেছে, আমি বাইরে হাঁটতেছি, ঢুকি নাই মসজিদে, বাইরে দাঁড়াই দাঁড়াই বয়ান শুনি, আর চিন্তা করি যে মসজিদে মনে হয় হুজুর কি নিয়ে করবে, হুজুর কি নিয়ে আলোচনা করবে, বা মসজিদে দোয়া হবে। আমরা তো এই মসজিদটাও তো ভেঙে পড়ে যাইতে পারতো, কারণ যখন আল্লাহ কোনো পদক্ষেপ নেয়, আল্লাহর যখন সিদ্ধান্ত হয়, তখন সেখানে মসজিদ মন্দিরও টিকবে না, ভালো মানুষও টিকবে না, সবাই শেষ হয়ে যায় আসলে। এটা ওই জাহাজ কিস্তির, নুহু আলাইসাল্লামের কিস্তির খবরে আমরা জানি। তো এছাড়াও অনেক ঘটনা আছে ইসলামিক, যার মাধ্যমে আমরা বুঝতে পারি। তো আমি এগুলো চিন্তা করতে করতে পরে ঢুকলাম, হুজুরে বয়ান দিল, বয়ানের মধ্যে স্বাভাবিক বয়ান দিল, কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন, হুজুর যখন সূরা ফাতিহা পড়ার পরে সূরা জিলজাল দিয়ে নামাজ শুরু করলো, তখন আমি মনে করলাম ইয়েস, এটাই হলো আলেম। আমি শ্রদ্ধা জানাই জামিল হুজুরকে, যে আমি তখন সূরা জিলজালটা মনোযোগ দিয়ে শুনতেছিলাম সূরা ফাতিহার পরে। তো হুজুরে আবার নামাজ শেষে মোনাজাতেও ভূমিকম্পের কথা বলল, তখন আমার অনেক শ্রদ্ধা বেড়ে গেল, যে একটা মানুষ কি উপলব্ধি করে দেখেন, সে প্রকৃত আলেম, যার জন্য সে নামাজে ডেকে আনছে, মানে হুজুর নামাজে এই সূরাকে ডেকে আনছে, এইটাই আজকের সূরা, এটা দিয়ে নামাজ পড়াইতে হবে। এখন একটা কথা এর সাথে অ্যাড করি, তো সেটা হলো, একজন আমাকে বলতেছে যে যে ভূমিকম্প হয়েছে তাতে 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত, মানে সে একটু জ্ঞান দিল নামাজের। তা আমি বললাম, আমি ভাবলাম, চিন্তা করলাম যে আসলে 5 ওয়াক্ত নামাজ পড়লে কি ভূমিকম্প থেমে যাবে, না মানুষ মরা কমে যাবে? তো এই ভূমিকম্পের সাথে 5 ওয়াক্ত নামাজের কিন্তু সম্পর্ক আছে কিনা বা কম বেশি, সেটা আমি বলতে যাব না, বিতর্কিত হবে তাইলে। আসলে আমি বলতে চাচ্ছি, দেখুন আল্লাহ বলছে যে তুমি নামাজ পড়ো, ইবাদত করো এবং মাঠে বেরিয়ে যাও।
তার মানে মাঠে বের হয়ে যাওয়ার কথা বলছে দুনিয়াবি কাজের জন্য, আর নামাজ পড়তে বলছে তারকে ইবাদত করার জন্য। ওকে ফাইন, কিন্তু আল্লাহ শুধু বলে নাই যে খালি নামাজ পড়ো সব দায়িত্ব আমার। খেয়াল করেন, শুধু নামাজ পড়ো সব দায়িত্ব আমার। তার মানে আমরা যদি শুধু নামাজ পড়তাম, ভূমিকম্প আল্লাহ আল্লাহ ব্যবস্থা নিত, ফেরেস্তা পাঠাই ভূমিকম্প ঠেকাইতো, আমাদের ক্ষয়ক্ষতি হইতো না। নামাজ পড়তাম, আমাদের সমস্ত সুখ দুঃখ রোগ টোগ শোক এই সব ভুলে যাইতো আর কি, আল্লাহ খাবার আমাদেরকে পাঠাই দিত। কিন্তু এটা সম্ভব না আসলে। নামাজ তার জন্য বলছে, এটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, আমাদেরকে পড়তে হবে, এটা সত্য। কিন্তু নামাজের সাথে ভূমিকম্প হওয়া, ভূমিকম্পে মরা, বিপদ আপদ থেকে বাঁচার কোনো উপায় নেই। কারণ কি, আপনি কোড মানবেন না, নিয়ম কানুন মানবেন না, আপনি চুরি করিয়া বিল্ডিং করবেন, আপনি ঘুষ দিয়া, রাজুকে ঘুষ দিয়া প্ল্যান পাস করাবেন, হ্যাঁ, এগুলি করে টোরে রাজমিস্ত্রিকে ৯-৬ করে চুরি চামারি করে আপনি বিল্ডিং বানাবেন, আর ভূমিকম্প যখন হবে তখন নামাজ পড়বেন, কাজ হবে না। এটা ইসলাম না, এটা ইমানও না। এটা আমার জ্ঞানে আমি বুঝি, তাই এটা বললাম। তো মাফ করে দিবেন, কারণ ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে কথা বললেই গালাগালি করে অনেকে। তো আমি এই জায়গা মাফ করবেন আমাকে, আমার যদি ভুল হয়। কিন্তু আমি বুঝি যে নামাজ পড়লেই ভূমিকম্প থেমে যাবে না। আপনি নামাজ পড়বেন আল্লাহর জন্য, আল্লাহর একাত্মতা এবং তার সর্বশ্রেষ্ঠত্ব মেনে নিয়ে তার সামনে মাথা নত করার নামই হলো নামাজ। এবং আমার আত্মশুদ্ধি, ভিতরটাকে শুদ্ধ করার জন্য যে প্রক্রিয়া, সেটার নাম হলো নামাজ। সেটা দিয়ে ভূমিকম্প থামানো যাবে না। ভূমিকম্প থামাইতে হইলে পাহাড় কাটা বন্ধ করতে হবে, খনিজ সম্পদ আহরণ কম করতে হবে, নিরাপদ স্থানে বাড়িঘর করতে হবে। যে স্থানে যেরকম ডিজাইনে বাড়িঘর করার যে জ্ঞান বুদ্ধি আল্লাহ আমাদেরকে দিছে, সেইখানে সেই ধরনের বাড়িঘর করতে হবে, ডিজাইন অনুযায়ী, সয়েল টেস্ট অনুযায়ী বাড়িঘর করতে হবে। এগুলো হলো আমাদের করতে হবে। কারণ দুনিয়ায় যা ঘটে সেগুলা আমাদের আসলে দুই হাতের কামাই। এই ভূমিকম্প আসলে আমাদের দুই হাতের কামাই, এবং এটা আসলে কেয়ামতের আলামত। এটাই সত্য, কেয়ামত যেভাবে হবে সেইটারই একটা আলামত। তো আমরা সকলে সাবধানে থাকবো। ও আরেকটু বিষয় বলা দরকার, যেটা আমার ওই যে একজন প্রিয় ইঞ্জিনিয়ার আছে বুয়েটের, উনি রোডসের এলজিডির প্রজেক্ট ইঞ্জিনিয়ার, টুটুল টুটুল সাহেব। উনি পাবনার লোক, উনি খুবই শ্রদ্ধেয় ব্যক্তি। তো উনিও এই কথা বললো যে বিম এবং কলামের নিচে গিয়ে দাঁড়াবো। তা গার্মেন্টসে, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি বা বড় বড় ফ্যাক্টরিতে যেখানে মাস পিপল কাজ করে অনেক মানুষ, সেখানে বিম কয়টা আর কলাম কয়টা ভাই, আর লোক আমরা কয়জন? এটা দেখেন। তা একটু হাস্যকর মনে হয়েছে আমার কাছে, যে আমাদের একটা ফ্লোরে যদি 500 লোক থাকে বা 800 লোক থাকে, 800 লোক কোন বিমের কাছে গিয়ে দাঁড়াবে? ওই ফ্লোরে কয়টা কলাম আছে আর কোন জায়গা দিয়ে বিম গেছে? আর একজন গার্মেন্টস কর্মী কলাম আর বিম কি বোঝে ভাই? মানে আসলে মুশকিল, আসলে মুশকিল। তো মানুষ এগুলো আল্লাহর উপরে নির্ভর করা ছাড়া, এবং একটু শান্ত থাকা ছাড়া, এবং ধীরে ধীরে জ্ঞান অর্জন বা প্রশিক্ষণ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এগুলো করে চেষ্টা করে কোনোভাবে টিকে থাকা। তবে সবার আগে হলো যে ঘুষ দিয়ে বা চুরি করে বিল্ডিং না করা, পাইলিং করা, যেখানে পাইলিং করা দরকার সেখানে পাইলিং করা, যেখানে 5 তলা করা দরকার সেখানে 5 তলা, 5 তলার উপরে 6 তলা উঠাই দিয়েছেন, এটা হবে না। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে পড়লো, লাইভ বড় হয়ে যাচ্ছে, তারপরে বলতে ইচ্ছা করতেছে। ছাদের উপরে, ঢাকায় ছাদের উপরে সবাই কৃষি কাজ করে, ছাদের উপরে কৃষি কাজ করে, বড় বড় টব, হ্যাঁ, কেমিক্যালের ড্রাম, জিও ব্যাগ, সেগুলোর মধ্যে মাটি দিয়ে ভরে বেগুন গাছ লাগায়, তারপরে যে লাগায়, যে পেয়ারা গাছ, হ্যাঁ, ড্রাগন, এগুলি রোপণ করে। আর এগুলির পৃষ্ঠপোষকতা করে শাহিদ সিরাজ সাহেব, শ্রদ্ধেয় শাহিদ সিরাজ। উনি খুবই পয়সাওয়ালা লোক, এইসব করে করে ওনার টাকা পয়সা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, দোয়া ওনার জন্য। আওয়ামী লীগ এর আমলে উনি খুবই চেতালোক ছিল। উনি এবং ওনার টিভির যে আরেকজন যে মালিক চ্যানেল আইয়ের, এরা খুব সেই লেভেলের, এরা ম্যাক্সাসে পুরস্কার নিয়ে যায়, নোবেল পুরস্কার নিয়ে যায়, এরকম একটা ব্যাপার। ঢাকা শহরে কোনো ছাদ খালি রাখতে দেবে না, সব ছাদের মধ্যে মাটি উঠাইয়া পেয়ারা গাছ, আমড়া গাছ, তাল গাছ, লেবু গাছ, সব গাছ লাগানো শুরু করে দিয়েছে। গ্রিন ঢাকা বানায়, কি ছাদ বাগান। এই ছাদ বাগান আইডিয়াটাও একটা ভুল আইডিয়া, ভূমিকম্পের জন্য একটা মানে স্পেশাল আর একটা
টনিক, এটা ভূমিকম্প বাড়াবে। কিভাবে দেখেন, ছাদ যখন একটা বিল্ডিং এর ইঞ্জিনিয়ার যখন ছাদের ডিজাইন করছে, বিল্ডিং এর কলামের ডিজাইন করছে, সয়েল টেস্ট অনুযায়ী সে যখন লোড প্ল্যান করছে, লোড দিছে, ছাদের মধ্যে 5 টন কি লোড দিছে ভাই? আপনি ছাদের মধ্যে 3 টন 5 টন মাটি উঠে গাছ লাগাইতেছেন, তো এই মাটি উঠান কিভাবে? আপনার এই ছাদ কি লোড নিতে পারবে? তো যখন 5 মাত্রায় ভূমিকম্প হবে, 5.5 মাত্রায় ভূমিকম্প হবে, তখন বিল্ডিংটা যদি না ভাঙে, তো আপনার ওই মাটির লোডে ভেঙে পড়ে যাবে ভাই। তো ছাদের মধ্যে মাটি উঠাইয়া আপনার ওই ঢাকা শহরে গ্রিন করার দরকার নাই। আপনার দরকার হলে গ্রামে যান ভাই, গ্রামে যাই গাছপালা লাগান, গ্রামে যাই চাষাবাদ করেন, গ্রামের সাইডে থাকেন। ঢাকায় ওই 7 তলা 10 তলায় 1 টন 2 টন 500 কেজি 2000 কেজি মাটি উঠাইয়া 20 টন মাটি উঠাইয়া আপনি ওই আকাইমা এই এই সব এই গ্রিনের দরকার নাই। এই এই এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হওয়ার আপনার এত দরকার নাই। আপনি দয়া করে গ্রামে যান, এই জিও ব্যাগ এবং ওই কেমিক্যালের ড্রাম, যে প্লাস্টিক ড্রামে বালতিতে মাটি উঠাইয়া এই আকাম করিলেন না ভাই। ঢাকা গ্রিন লাগবে না, ঢাকা একটু অগ্রিনই থাক। আপনি গ্রামে যান, গ্রামে যাই গ্রিন করেন। অত 20 তলা 25 তলায় থাকার দরকার নেই, গ্রামে আসেন। সকলের জন্য শুভকামনা। আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস রাখি, সূরা জিলজালের উপরে বিশ্বাস রাখি, এবং রাসূলের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করি, তাহলেই আমরা কিছুটা নিরাপদে থাকতে পারবো। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।